আজ আরও একটা ভিডিও দেখব। আগে ভিডিওটা দেখে নিই, তারপরে না হয় বাকি কথা হবে। দেখুন ভিডিওটি। আমরা যারা বামপন্থী মানুষ, এ কথা আমরা বারবার বলি আমাদের মিটিংয়ে, আমাদের মিছিলে, আমাদের কথায়, যে বিজেপি একটা দল যে দলটা ভারতের সংবিধানে বিশ্বাস করে না। কারণ আমাদের ভারতের সংবিধানে বড় বড় করে লেখা আছে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র। ওই যে উনি বললেন যেটা হিন্দু জাতীয়তাবাদীদের এলাকা, সরকার, যেটা যেটা সেকুলার কনসিয়াসনেস নিজের মনের মধ্যে রাখেন, অর্থাৎ সংবিধানের কনসিয়াসনেস যারা মনের মধ্যে থাকেন, তাদের মুখে ছাই দিয়ে বিজেপির সরকার চলবে। আসলে উনি বলতে চাইলেন যতদিন বিজেপির সরকার চলবে ততদিন সংবিধানের মুখেই ছাই পড়বে, সাধারণ মানুষ যারা ওই সংবিধানকে মানেন তাদের মুখেও ছাই পড়বে। উনি শুরুর সময় বলেছেন যে অনেকে প্রফেশনাল সিনিক আছেন, তাদের খুব একটা দরকার নেই। ঠিকই, আমরা জানতে পারলাম কিছুদিন আগে আমাদের দেশের যারা মহামান্য আদালত, তার মাথার উপর যিনি বসে আছেন, তিনি বললেন যে আপনি প্রফেশনাল সিনিক যেমন হতে পারবেন না, তেমন আপনি প্রফেশনাল অ্যাক্টিভিস্টও হতে পারবেন না। ধরেন আপনি সরকারকে প্রশ্ন করবেন, আপনি সিবিএসই পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট বেরোল, দেখলেন আপনার নাম্বার কম, আপনি সরকারকে প্রশ্ন করলেন যে আমার নাম্বার কোথায় গেল, বলবে এই যে অ্যান্টি ন্যাশনাল, এই যে দেশদ্রোহী, পাকিস্তান থেকে টাকা পাচ্ছে, এই গুন্ডা দমন অ্যাক্ট। এই গুন্ডা দমন অ্যাক্টে উনি যাদের যাদের নাম বললেন তাদের কতজন ভিতরে যাবে আমি জানি না, তবে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার দেখে বড় হয়েছে, তারা যখন যখন সরকারকে প্রশ্ন করবে, ওই গুন্ডা দমন অ্যাক্ট আমাদের বিরুদ্ধে কার্যকর হবে, সাধারণ গণতান্ত্রিক মানুষের বিরুদ্ধে কার্যকর হবে। ডিম ছোড়ার কথা উনি বললেন, ঠিকই, প্রচুর ডিম আছে, আই এগ্রি। দি অনলি থিং ইজ, ডিম ছোড়ার জন্য অনেক রয়েছে, কিন্তু মিড ডে মিলে গরিব সাধারণ ছেলে মেয়েদের দেওয়ার মতো ডিম পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকারের নেই। পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকার, উনি বললেন প্রচুর ভালো ভালো কাজ করেছেন, ঠিকই তো, প্রচুর ভালো কাজ করেছেন। আচ্ছা, এই যে মিড ডে মিল কর্মীরা, আমি জানি না আপনারা কতজন জানেন, মিড ডে মিল কর্মীরা তারা মাসে 2000 টাকা করে মাইনে পান, সেটাও খুব ইরেগুলার। তৃণমূলের এতদিনের চুরি দুর্নীতি তা করে ঠিকঠাক সময় টাকা পেতেন না। নির্বাচনের আগে যখন এদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, এক ভদ্রমহিলা বলেছেন যে দেখুন, আমরা চাই আমাদের মাইনেটা বেড়ে 4000 টাকা হোক। আমরা যদি লোকের বাড়িতে বাড়িতে কাজ করি, আমি মাসে 5000 টাকা উপার্জন করতে পারি, কিন্তু আমি সেটা করি না। কারণ আমরা যখন রান্না করে ওই ছোট্ট বাচ্চার মুখে খাবার তুলে দিই, ওর মুখের মধ্যে যে হাসি, ওর মুখের মধ্যে যে আনন্দ, সেটা আমার অর্থনৈতিক লাভ, আমার অর্থনৈতিক লোকসান সবটাকে ভুলিয়ে দেয়। আজকে যে মিড ডে মিলের নতুন করে ডিজাইন করার কথা বিজেপির সরকার বলছেন, যাকে পাইলট প্রজেক্ট বলছেন, পরবর্তীকালে যেটা সারা রাজ্যে তারা চালু করতে চান, এমন হাজার হাজার গরিব সাধারণ, যাদের মধ্যে অনেকে হয়তো হিন্দু মহিলা, যে হিন্দু হোমল্যান্ডের কথা বলছি না আমরা, সেই হিন্দু হোমল্যান্ডে থাকা কোট আনকোট হিন্দু মহিলা, তাদের মুখের ভাত যারা কেড়ে নিলেন, তারা কোন হিন্দুর হয়ে কোন জাতীয়তাবাদী সরকার চালাচ্ছেন আমি জানি না। আমি অন্য অনেকভাবে কথাটা শুরু করব ভেবেছিলাম, কিন্তু আমার আগের যিনি বক্তা ছিলেন তিনি এত বেশি আমাকে ট্রিগার্ড করে দিয়েছেন, আমি খানিকটা যে কথা আমার বলার ছিল সে কথা থেকে চলে এসেছি। আজকে আমাদের যে বিষয়বস্তু, পরিবর্তন, উচ্ছ্বাস এবং হতাশা, জাদ্দা বলার সময় খুব সুনিপুণভাবে বলেছেন পরিবর্তনের কথা। আমি তার সঙ্গে একটু প্রিলুড যোগ করব। এই পরিবর্তনটা আসলে 2026-এ হয়নি, 2011 সালের পর থেকেই পরিবর্তন শুরু হয়েছে। কীরকম পরিবর্তন? 11-র আগে আপনার মনে থাকবে একটা পোলারাইজেশন তৈরি হয়েছিল। সেই পোলারাইজেশনের একধারে আমরা ছিলাম বামপন্থীরা, এবং আমাদের উল্টো দিকে ছিল আর যারা আমাদের সঙ্গে নেই, তাতে তৃণমূল ছিল, কংগ্রেস ছিল, এখানে বসে থাকা বিজেপির ভদ্রলোকেরা ছিলেন, মাওবাদীরা ছিলেন, আলট্রা লেফটরা ছিলেন, আরও নানা ধরনের মানুষজন ছিলেন। একটা পোলারাইজেশন ছিল, স্পষ্ট পোলারাইজেশন। তার রেজাল্ট কি আমরা দেখেছি। এবং সেই পোলারাইজেশনটা শুধুমাত্র পার্টিতে এসে থেমে থাকেনি। 15 বছরের মমতা ব্যানার্জির যে সরকার আর একটা নতুন পোলারাইজেশন তৈরি করেছেন। কি সেটা? আমরা যখন সরকার তৈরি করছি, আমাদের যখন আন্দোলন চলছে, আমরা যখন একটা কনস্টিটিউন্সি তৈরি করার চেষ্টা করছি, আমরা বলি সেটার একটা ক্লাস বেসিস ছিল, শ্রেণীর সাম্যের কথা বলছি, শ্রেণীর ঐক্যের কথা। আপনি গরিব মুসলমান, আপনি হিন্দু মুসলমান, আপনি গরিব কৃষক, আপনি হিন্দু কৃষক, আপনি হিন্দু মুসলমান কৃষক যদি হন, তেভাগা আন্দোলন আপনার জন্য। আপনি যদি ভূমিহীন কৃষক হন, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, বর্গা আপনার জন্য। অতএব শ্রেণী সাম্য তৈরি হয়েছিল, ধর্মকে ব্যতি রেখে, পরিচিতিকে ব্যতি রেখে। মমতা ব্যানার্জি সরকারে আসার পর এই শ্রেণী সাম্যটা ভাঙতে শুরু করলেন। এখনও আমার মনে আছে 11 সালের আগে ওনার এরকম মিটিং হচ্ছে, সেখানে এসে একজন টুপি পরা মানুষ তিনি বলছেন যে বামপন্থীর এরা ধর্ম মানে না, এরা আসলে ধর্মকর্ম করতে দেবেন, আপনারা সবাই মিলে তৃণমূলকে ভোট করুন। আমাদের মনে আছে
ইমামদের সমাবেশ হচ্ছে, তাতে ইমামদের ছোট ছোট ছবি, মমতা ব্যানার্জির ইয়াব বড় ছবি, মনে আছে? মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, সেটাকে সরকারের অ্যাচিভমেন্ট হিসেবে দেখানো মনে আছে। এই যে মমতা ব্যানার্জি প্রথমবার শ্রেণীকে ভেঙে পরিচিতি তৈরি করলেন, তিনি আসলে আরএসএস বিজেপির জন্য মাঠ তৈরি করে দিলেন। যে মেজরিটি আইডেন্টিটি নিয়ে খেলা বিজেপি আরএসএস বিভিন্ন জায়গায় করে এসেছে। প্রতিদিন দেখি, ওই দেখো তোমাকে ওখানে মুয়াজ্জেম ভাতা দিচ্ছে, ওখানে অমুক ভাতা দিচ্ছে, তাহলে এটা পুরোহিত ভাতা হবে না কেন? যে সাধারণ মানুষ জীবনে কোনো দিনও তার আইডেন্টিটি, তার রিলিজিয়াস আইডেন্টিটিকে তার পলিটিক্যাল আইডেন্টিটির সঙ্গে জুড়ে দেয়নি, তৃণমূল সরকার 15 বছরে বিজেপির এই ভয়ঙ্কর কঠিন কাজটাকে প্রতিদিন সহজ করে দিয়েছে। আমি নিজের রিফিউজি পরিবারের মেয়ে, বলছিলেন না হিন্দু হোমল্যান্ডের কথা। আচ্ছা, ওপার বাংলা থেকে যখন আমরা এপার বাংলা এসেছিলাম, আরএসএসেরও বয়স 100 বছর, আমি যে পার্টিটা করি কমিউনিস্ট পার্টি, তারও বয়স 100 বছর। হিন্দু হিসাবে শরণার্থী হয়ে আমরা যখন কলকাতার উপকণ্ঠে রিফিউজি ক্যাম্পগুলোতে ছিলাম, কোনো আরএসএস তো আমাদের পাশে দাঁড়ায়নি, কোনো ভগবা ঝান্ডা আমার পাশে দাঁড়ায়নি। রিফিউজি মানুষের তার কাজের স্বীকৃতি, নাগরিকত্বের স্বীকৃতি, তার বেঁচে থাকার স্বীকৃতির জন্য যদি কোনো ঝান্ডা আমাদের মাথায় ছাতা হয়েছিল, সেই ঝান্ডাটার রং লাল, সেই ঝান্ডাটা হলো কমিউনিস্ট পার্টির ঝান্ডা। ফলে একজন হিন্দু শরণার্থীর তৃতীয় প্রজন্ম হিসাবে আমি গর্ব করে বলি, আমার বাপ দাদারা, আমার ঠাকুরদারা, তারা তাদের মনের সবচেয়ে নরম অংশটাকে এতগুলো বছর ধরে যে আপনাদের পলিটিক্যাল টুলের তেল হতে দেননি, আমি খুব গর্ব করে বলি আমি সেই রিফিউজি পরিবারের মেয়ে। উনি বললেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা। আচ্ছা, মোহাম্মদ ইসমাইলের কথা বললেন না কেন? ওই কালো দিন, যেদিনকে রাজাকাররা, পাকিস্তানপন্থীরা কলকাতায় গণহত্যা চালাচ্ছে, মোহাম্মদ ইসমাইল ট্রাম কর্মী ছিলেন, সিআইটিউর নেতা ছিলেন। সাধারণ ট্রাম কর্মীদের নিয়ে ওই যারা যারা দাঙ্গাবাজ, সেই দাঙ্গাবাজদের রুখে দিয়েছিলেন। আমি গর্ব করে বলি, একজন রিফিউজি পরিবারের মেয়ে হিসাবে আমি মোহাম্মদ ইসমাইলদের পার্টি করি। মোহাম্মদ ইসমাইলরা এই বাংলায় বাঙালিকে বাঁচানোর চেষ্টা করেছিল। আপনি মোহাম্মদ ইসমাইলদের মধ্যে ভাঙ করতে পারবেন না, ভেদাভেদ করতে পারবেন না। আপনারা চেষ্টা করেছেন। আপনারা যারা সাভারকারের পক্ষপাতী, আপনারা যারা গোলওয়ার্কের পক্ষপাতী, আপনারা যারা নাথুরামদের পক্ষপাতী, আপনারা যারা ব্রিটিশের দালাল হয়ে চর হয়ে কাজ করেছেন, আপনারা যারা বিভিন্ন ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের বিরুদ্ধে যারা সেই সময় আন্দোলন করছিলেন, দেশের হয়ে আন্দোলন করছিলেন, তাদের বিরুদ্ধে আপনারা যারা সাক্ষ্য দিয়েছেন, আপনারা বারবার আপনার মাস্টারদের মতোই ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করেন। কিন্তু ভারতের বাংলার ইতিহাস আছে। এই ভারতটা যতটা বিদ্যাসাগরের, এই ভারতটা ততটা বেগম রোকেয়ারও। এই ভারতটা ততটাই রামমোহনের, যতটা এই ভারতটা লালনের। যখন বেগম রোকেয়ারা, ওনারা বলতে পারেন আপনারা সংখ্যায় কম, যখন বেগম রোকেয়ারা মেয়েদের পড়াশুনো করার জন্য প্রথম স্কুল খুলতে চাইছিলেন, তাদের যারা আটকে ছিলেন, আর রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বন্ধ করতে চাইছিলেন, তাদের যারা আটকে ছিলেন, সেই কোনো মৌলবাদীদের মধ্যে আমরা পার্থক্য করি না। আপনারা একটা পক্ষের মৌলবাদীর পতাকা নিতে পারেন, আমাদের কাছে দুজনেই সমানভাবে পরিত্যাজ্য। আমরা পরিবর্তনের কথা বললাম, যা পরিবর্তন হয়েছে, জাদ্দা বলার সময় পরিবর্তনগুলো গুনিয়েছে। এখন উচ্ছ্বাস, এই এত পরিবর্তন 2026 এসে যে একটা সরকারের পরিবর্তন হলো, তার তো একটা উচ্ছ্বাস হওয়া স্বাভাবিক। কীরকম উচ্ছ্বাস হয়েছে? বিজেপির বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় অর্ঘ্য দাস বলে একটি ছেলের প্রাণহানি হয়েছে। বিজেপির বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় তনবীর বলে একটি ছোট্ট 9 বছরের শিশু, তার প্রাণহানি হয়েছে। উচ্ছ্বাস, উচ্ছ্বাসটা কীরকম? জাদ্দা বলছিলেন বিরোধী দল বা বিরোধীদের যে অবস্থান, সেই অবস্থানটাকে একেবারে ডিস্টার্ব করে দেওয়া হয়েছে। বিরোধী বলে আর কিচ্ছু নেই, এমন উচ্ছ্বাস হয়েছে। উনি বলছিলেন আমার বক্তা আগের বলার সময় যে আপনার বাড়িতে আপনি জল দিতে পারবেন না, তুলসী তলায় জল দিতে পারবেন না, আপনি ঠিক করে পুজো করতে পারবেন না। আমরা তো দেখছি পরিবর্তনের পর সেই ঘটনা হচ্ছে। বিজেপির বজরং দলের লোকেরা আপনার বাড়িতে ঢুকে গেছে। আপনি ঠিকমতো পুজো করেন কিনা, তুলসী তলায় জল দেন কিনা, আপনি কোথায় আপনার ভগবানের ছবি রাখবেন, বজরং দল ঠিক করে দিচ্ছে। ফলে যার ভয় আপনি পাকিস্তান অথবা বাংলাদেশে দেখাচ্ছেন, বিজেপি আসার পর সেইটাই পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিদিন ফেস করতে হচ্ছে। আর হতাশার কথা, হতাশা তো তাদের হবে যাদের আশা ছিল। আমরা প্রথম দিন থেকে জানতাম বিজেপি যদি সরকারে আসে তাহলে কি কি হতে পারে। হতাশা তাদের হবে যে সাধারণ মানুষটা জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির বিজয় মিছিল থেকে বাড়ি ফিরে এসে জানতে পারলেন রেলের ওপর তার যে ছোট্ট গুমটিটা ছিল সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হতাশা তার হবে বিজেপিকে ভোট দেওয়ার পর, তারপর যখন বাড়িতে ফিরলেন দেখলেন তার যে ছোট্ট বাড়িটা ছিল সেই বাড়িটা ভেঙে চুরে গেছে, তার ক্যান্সার পেশেন্ট, তার যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনটা খুঁজে পাচ্ছে না। হতাশা তাদের হবে। হাবড়ার বিধায়ক প্রচার করার সময় বস্তিতে গিয়ে বলেছেন, আহারে কি কষ্ট আপনাদের,
আপনারা প্লাস্টিকের তলায় থাকেন, আমাকে 5টা বছর সুযোগ দিন, আপনাদের আর প্লাস্টিকের তলায় থাকতে দেবো না। ওনারা ভেবেছিলেন হয়তো বিজেপি সরকারে আসলে প্লাস্টিক সরে যাবে, নতুন বাড়ি হবে। তারা দেখলেন বিজেপি সরকার আসার পর তার বাড়িতে বুলডোজার চললো আর তাকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হলো। যে কথা বলে শেষ করার একটা ছবি বা একটা ভিডিও হয়তো আপনাদের মনে থাকবে। এখন পশ্চিমবঙ্গের যিনি বিরোধী নেতা হয়েছেন ঋতব্রত ব্যানার্জি, তিনি নিযুক্ত হওয়ার পর শুভেন্দু অধিকারীর পিছনে পিছনে হাঁটছেন এবং এতটাই অনুসরণ করে চলছিলেন যে প্রায় তিনি সরকার পক্ষেই চলে যাচ্ছিলেন। শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে তাকে দেখিয়ে দেন হাত দিয়ে, যে এখন এখানে না, এখন ওদিকে। পশ্চিমবঙ্গের হতাশা তাদের হবে যারা তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন আর বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আমরা তো আসলে কৃষক চাষাদের পার্টি করি, আমরা বলি আশায় বাঁচে চাষা। আমরা এখনও আশাতেই রয়েছি, সরকার জারি হোক না কেন, রাস্তা, লড়াই, আন্দোলন মেহনতির হবে আর মেহনতি মানুষের সঙ্গে লাল ঝান্ডা থাকবে। প্রথমেই সজলদা বলার সময় অনেকগুলো কথা বললেন যে আমাদের সময় এইটা হবে না, আমাদের সময় সেইটা হবে না, আগে অনেক কিছু হয়েছে। আমি খালি ওনাকে মনে করিয়ে দিতে চাইবো, পশ্চিমবঙ্গে যখন বামপন্থী সরকার ছিল, মহরম এবং বিজয় একসাথে হয়েছিল, কখনো তার জন্য সেন্ট্রাল ফোর্সও নামাতে হয়নি, তখন দাঙ্গাও হয়নি, সাধারণ মানুষের মধ্যে ওই কনসিয়াসনেস ছিল। আমি আপনার সময় বলিনি, আশা করবো আপনিও ওই সিভিলিটিটুকু দেখাবেন। দ্বিতীয়ত, যতটা ওনারা কথা বলবেন ততটা টাইম কিন্তু এক্সট্রা আমাকে দিতে হবে। দ্বিতীয়, এখানে সন্ময়দা খুব ভালো কথা বললেন, চাকরির কথা বললেন, শিল্পায়নের কথা বললেন। আমি খালি মনে করিয়ে দেবো, এই যে রোম থেকে শিল্প আসছে, ইসরায়েল থেকে শিল্প আসছে, সেসব ছেড়ে দিও। টাটা বলে একটা সংস্থা সিঙ্গুরে একটা শিল্প করতে চেয়েছিল আমাদের হাত ধরেই। সেই সময় যারা সেই শিল্পটা হতে দেননি, যারা মমতা ব্যানার্জির স্যান্ডউইচ খাওয়া অনশনে গিয়ে বসেছিলেন, তাদের অনেকজন এখন এখানে বসে আছে, তাদের দলের অনেক নেতারা এখন এখানে বসে আছে। তারা কতটা শিল্পায়ন নিয়ে কথা বলতে পারেন, কতটা তাদের মোরাল ইন্টিগ্রিটি আছে, এ নিয়ে আমি প্রশ্ন রাখলাম। দ্বিতীয়, সজলদা বলেছেন যে লেনিনের নাম থাকবে না। লেনিন ভারতের জন্য কি করেছেন? উনি ইতিহাস পড়তে বলছিলেন না? আসলে এটা খুব মজার ব্যাপার, আমরা যেটা জানি না আমরা সেটাই অন্যকে বেশি করে পড়তে বলি। উনি যদি একটু ইতিহাস পড়তেন তাহলে উনি জানতেন ভগৎ সিং বলে এক ভদ্রলোক ছিল, মৃত্যুর আগের মুহূর্তে যখন ওনাকে ফাঁসি দেওয়া হবে, যে জেলার তাকে ডাকতে এসেছেন, ভগৎ সিং একটা বই পড়ছিলেন। তাকে যখন ডাকা হয়, জিজ্ঞেস করা হয় তোমার হোয়াট ইজ দ্য লাস্ট উইশ ইউ হ্যাভ, ভগৎ সিং বলেছিলেন এখন একজন বিপ্লবীর সঙ্গে বিপ্লবীর কথোপকথন হচ্ছে, আমাকে ডিস্টার্ব করবে না। যে বইটা তিনি পড়ছিলেন সেই বইটা লেনিনের লেখা। লেনিন বলুন, হোচিমিন বলুন, সারা বিশ্ব জুড়ে যারা প্রগতিশীলতার কথা বলেছেন, যারা কলোনিয়ালিজমের বিরুদ্ধে কথা বলেছেন, সেই সমস্ত মানুষগুলো তারা তাদের চেতনা দিয়ে, তাদের লেখা দিয়ে আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বিবেচনা এগুলোকে ঝালিয়ে দিয়েছেন। শেষ দুটো কথা বলার, আমাকে তো ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, ওপার বাংলা থেকে এপার বাংলায় এলে কেন? আমরা ঠাকুরদা পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। যে সমস্ত ভদ্রলোকেরা এই সময় ভারতে থাকেন, যারা দাবোলকার, গৌরী লঙ্কেশ এদের খুন করেন ধর্মের কারণে, ঠিক সেরকম কিছু মানুষ তারা বাংলাদেশেও থাকতেন যারা ধর্মের নামে মৌলবাদের চাষ করতেন। আমরা যখন এপার বাংলা এসেছিলাম, আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম মৌলবাদীদের কোনো ধর্ম হয় না। তিনি হিন্দু হলেও তার বিরুদ্ধে আমরা কথা বলবো, মুসলমান হলেও তার বিরুদ্ধে কথা বলবো। যে কারণে আমি বলার সময় রোকেয়ার কথা বলেছিলাম, আমার মনে আছে, আমার নিশ্চয়ই আমি স্যাঙ্গুইন, সজলদা রোকেয়ার নাম শোনেননি, অথবা রোকেয়া কাদের বিরুদ্ধে লড়ছিলেন তার কথাটা তিনি জানেন না। আমরা আজীবন রোকেয়া এবং বিদ্যাসাগরের সঙ্গে থাকবো। শেষ কথা বলে শেষ করার, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের নাম ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ। আমি লামার্টিনিয়ারে পড়িনি। তারপরে আশুতোষ কলেজ বলে একটি স্কুলে পড়েছি, একটি কলেজে পড়েছি, এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে আমি আমার পিএইচডি করেছি। এই সবকটাই নিজের যোগ্যতায় করেছি। সেটার জন্য বাংলা মিডিয়ামে পড়া, বাংলা পশ্চিমবঙ্গের 34 বছরের বাংলা মিডিয়াম, সেটা কোথাও আমাকে আটকে রাখেনি। যারা নিজেদের বিভিন্ন ধরনের ব্যর্থতা সাবল্টার্ন মুখোশে আটকাতে চান, আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিগত মুখ্যমন্ত্রীকেও এরকম বলা হতো। জিজ্ঞেস করা হচ্ছে চাকরি হচ্ছে না কেন, বলছে দিদি সাদা শাড়ি পরে ঘুরছে। পড়াশোনা হচ্ছে না কেন, কারণ দিদি প্রতিদিন হাওয়াই চটি পরে হাঁটছে। কে 400 কিলোমিটার হাঁটেন আর কে হাওয়াই চটি পরেন আর কে কার মেজো ছেলে, সেইটা দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারোরই যোগ্যতা বিচার হয় না। যোগ্যতা বিচার হয় ওই হাওয়াই চপ্পল পরা মানুষগুলোর জন্য। তাদের সরকার কি করে, হকার মানুষগুলোর চোখের জল, আমি বিশ্বাস করি সেটা বিফলে যাবে না। থ্যাংক ইউ। ওয়েল, দীপশিতা ধর, বাম নেত্রী, তার বক্তব্য আপনাদের শোনালাম। একটি প্রোগ্রাম ক্যালকাটা ডিবেটিং সোসাইটির অর্গানাইজে এই প্রোগ্রামটি হয়েছে, এবং এর আগেও আমি এই প্রোগ্রামের আরও বেশ কিছু বক্তা, যেমন বিজেপি নেতা সজল ঘোষ থেকে শুরু করে
বাম নেতা শতরূপ ঘোষ, তাদের বক্তব্য, তাদের এই প্রোগ্রামে যে ডিবেট সেটা আমি শুনিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। এবং তাই আবারও এই দীপশিতা ধরের যে বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, তার বক্তব্য নিয়ে আলাদা করে আমার আর কিছু বলার নেই, ভিডিওটি এমনিই বড় হয়েছে। আপনারা তার মুখ থেকে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্রত্যেকটা বিষয় শুনেছেন, তিনি কী কী বিষয়ে বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন, তাই আলাদা করে আর কিচ্ছু বলবো না। আজকের মতো প্রতিবেদন সমাপ্ত করছি এখানে। দীপশিতা ধরের এই বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন N24 টিভি, আবারও আসবো নতুন কোনো প্রতিবেদনে।